চারতলা বাড়ির সামনে অনেকক্ষণ হলো পায়চারি করছি। এখানে ঠিক প্রতিদিন আসি না, তবে প্রতি সপ্তাহে ৩ বার করে আসা হয়। ৩০ মিনিট সময় ধরে পায়চারি করি। এই বাড়িতে একটি মেয়ে থাকে, আর এই ৩০ মিনিট ঘোরাঘুরির পর ৩০ মিনিট সময়ের মধ্যে ওই মেয়েটাকে দেখি আমি। একবার দেখা হয়ে গেলেই আর সেখানে থাকি না, চলে আসি নিজের এলাকাতে। আমি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা আমাদের এলাকা থেকে ৩টে এলাকার পর এই বাড়িটা। আজ থেকে ৩ মাস আমি এই বাড়ির সামনে এসে একটু সময় দাঁড়িয়ে থেকে চলে যাই। নিজে জানি না আমি কেন এমন করি, তবে ধীরে ধীরে এই দাঁড়িয়ে থাকাটাও ভালো লেগে যায় আমার। এজন্য ৩ দিন সময় করে এই বাড়ির সামনে এসে পায়চারি করি। এমনভাবে করি যেন কেউ বুঝতে না পারে আমি এই বাড়িতে থাকা মেয়েটার জন্যই এখানে প্রায় আসি। কিন্তু আসছে মেয়েটা ব্যালকনিতে আসছে না। মজার ব্যাপার হলো, আমি যে মেয়েটাকে তার অদৃষ্টিতায় দেখি সে কখনো খেয়ালও করেনি। সে ব্যালকনিতে আসতো, কিছু সময় হাঁটাহাঁটি করত, আবার ভেতরে চলে যেত, আর আমি আড়াল হয়ে মেয়েটাকে দেখতাম। আজকে অনেকটা সময় হলো এসেছি, মেয়েটার কোনো খোঁজ নেই। আমি চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় বাড়ির দারোয়ান আমাকে একটু দূর থেকেই ডাক দেয়। ভাই শুনছেন? এদিকে আসুন একটু। প্রথমে কিছুটা ঘাবড়ে যাই আমি। ৩-৪ মাসে এই প্রথম দারোয়ান আমাকে ডাকলো। আশেপাশে তাকিয়ে একটু সাহস নিয়ে দারোয়ান সাহেবের সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে উনি বললেন, ম্যাম আপনাকে ডেকেছে, ভিতরে যেতে বলেছে, যান। আমি ভয় পেলাম। উদ্গ্রীবতা যেন সহসাই বেড়ে গেল। আমি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য বললাম, কোন ম্যাম, আর আমাকে কেন ডাকবে? দারোয়ান সাহেব হেসে উত্তর দিলেন, এই বাড়িরই ম্যাম, উনি একাই থাকে, আপনি দেখা করুন, বুঝতে পারবেন কেন ডেকেছে। লোকটার কথাই কেমন যেন অন্যরকম লাগছে আমার। আমি ভেতরে প্রবেশ করলাম। চারপাশে তাকাতে তাকাতে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে চারদিক দেখছি। প্রতি দেওয়ালে লেখকদের ছবি টাঙানো। স্যার, ম্যাম আপনাকে বসতে বলেছে। ঘুরে তাকালাম। কাজের মেয়ে এসে কথাটা বলল। আমি পছন্দ মতো সোফাতে যেয়ে বসলাম। মেয়েটা কি তবে জানে আমি এখানে আসি? আচ্ছা, আমাকে কি পুলিশে দেবে, নাকি লোক ডেকে এনে পিটাবে? সোফায় বসে উদ্ভট কথা ভাবছি, ঠিক সে সময় শুনতে পেলাম। কেমন আছেন মিস্টার তানভীর সাহেব? আমি সামনে তাকালাম। মেয়েটা হাতে ল্যাপটপ আর পেছনে কাজের মেয়ের হাতে চা বিস্কুট নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার নাম জানে ভাবতেই বসা থেকে উঠে দাঁড়ালাম। কখন যে একটা ঢোক গিললাম নিজেই খেয়াল করিনি। মুখ থেকে ভয়ের প্রতিচ্ছবি সরানোর চেষ্টা করছি, আর ভাবছি মেয়েটা আমার নাম কিভাবে জানে। মেয়েটা সামনের সোফায় বসলেন। কাজের মেয়ে চা বিস্কুট রেখে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বসেন আর চা খান। আমি বসলাম। মেয়েটাকে এত কাছে থেকে দেখব আশাই করিনি। কি অপূর্ব দেখতে! ভয়টা হুট করে যেন কোথায় গায়েব হয়ে গেল। আমার পেছনে কয় মাস ধরে পড়ে আছেন? এমন আকস্মিক প্রশ্ন শুনে অবাক হলাম আমি। কয় মাস মানে? আমি তো আজ আর কালকে এসেছিলাম, এদিকে একটু কাজে। ও তাই নাকি? 3 মাস ধরে রোজ একটা সময় আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকেন, এটাই কি কাজ নাকি? আমি তো আসি আপনাদের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে চা খেতে। বাড়িতে চা বানান নিশ্চয়ই, আর আপনার বাড়ির আশেপাশে নিশ্চয়ই চায়ের দোকান আছে। চাইলেই তো সেখান থেকে চা খেতে পারেন আপনি, তাই না তানভীর সাহেব? কোনো উত্তর দিলাম না। মেয়েটাকে প্রথম দেখায় যতটা বোকা ভেবেছিলাম, আসলে মেয়েটা তার থেকেও অনেক চালাক। শুনেছিলাম সুন্দরী মেয়েরা একটু বোকা হয়, কিন্তু এখন সেই ধারণাটা একদমই ভুল। মেয়েটার নাম আমি জানি না, অথচ মেয়েটাই আমার নাম জানে। আসলে হয় না, এক একটা এলাকার এক একটা খাবার বিখ্যাত হয়। যেমন রাজশাহীর আম, কুষ্টিয়ার তেঁতুলের খাজা, নাটোরের কাঁচাগোল্লা, আর আপনাদের এলাকায় ওই টঙের দোকানের চা অনেক বিখ্যাত। তাই না? বেশ গুছিয়ে মিথ্যা কথা বলেন তো আপনি। আমার এলাকার 1 কিলোমিটারের মধ্যে কোনো চায়ের দোকান নেই, বুঝলেন? আমি এবার সম্পূর্ণভাবে ভয় পেলাম। মেয়েটার থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালাম।
প্রতিটা এলাকায় তো চায়ের দোকান থাকে। আমি সেই নমুনা করে বললাম চায়ের দোকান আছে। আমি কথাটা চেঞ্জ করার জন্য বললাম, আপনার নাম কি? বাহ, আমার পেছনে ঘোরেন, আমার পিকচার আপনার প্রোফাইলে আর পেজ কভার ফটোতে রাখেন, আর আপনি আমার নাম জানেন না? আচ্ছা, মজা নিচ্ছেন? ওকে, আমিও মজা করে নামটা না হয় বলি, তানিশা। তানিশা নামের মেয়েটার কথা শুনে আমি ঘামতে শুরু করি। পানি বলে একটা শব্দ করলাম। তানিশা নিজেই জগ থেকে গ্লাসে পানি ঢেলে আমার দিকে বাড়িয়ে দিল। আমি পুরো গ্লাসের পানি এক নাগাড়ে শেষ করে টেবিলে রাখলাম। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি আমার প্রোফাইল চেক করেছেন? প্রথমত, আপনি কে আমি জানতামই না। ফেসবুকিং করতে করতে একদিন একটা শেয়ার পোস্টে আমার সামনে আসে। কভার ফটো ছিল ওটা, যার ক্যাপশন ছিল হারিয়েছি তাহার চোখের মায়াতে। আর যে শেয়ার করেছিল সে ক্যাপশন দিয়েছিল, এটা কি তবে তানভীর ভাইয়ের গার্লফ্রেন্ড? এরপর আপনার পেজ আইডি সব জায়গা চেক করি, এ অবধি 4টে ছবি আপলোড করেছেন আমার। তানিশা মেয়েটা আমার নাম জানে কিভাবে এখন বুঝলাম। আর সে আমার ফেসবুক আইডিও জানে, অথচ আমি তার নাম জানতাম না। তানিশা বলে, কয়টা ছবি তুলেছেন? দেখুন, মিথ্যা বললে আপনাকে এক্ষুনি পুলিশে দেব। ওই যে সিসিটিভি দেখছেন, ওদিকে তাকান। কে কখন কিভাবে আমার বাড়ির সামনে আসে সবটা কিন্তু আমি এখানে বসেই দেখি। আপনি যে খুরখুর করতেন সেসব কিন্তু রেকর্ড করা আছে। তাই সত্য বলুন, কয়টা ছবি তুলেছেন? আমি কিছু বললাম না, তবে কেন জানি না ভয় পাচ্ছি না আমি। ভয় পাবো কেন? মেয়েটা আমাকে পুলিশে দেবে না জানি, কারণ পুলিশে দিতে চাইলে এতদিনে দিয়েই ফেলতো। আজকে কেবল হুমকি দিচ্ছে। আসলে হয়েছিল কি, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর কভার সিঙ্গার। দু একটা ক্লাসিক গান নিজে লিখে শুরু করি, তবে ফটোগ্রাফার হিসেবে পরিচিতি বেশ। ফটোগ্রাফার আর সিঙ্গার হিসেবে। তবে ছবি তোলার জন্য ঢাকা থেকে কয়েকজন বন্ধুরা মিলে কক্সবাজারে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়। সবাই তাড়াতাড়ি করে বাসের দরজা লাগাতে ব্যস্ত হলেও সামনে তাকিয়ে দেখি একটা মেয়ের হাত জানালা দিয়ে বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে খেলা করছে। আমিও সাথে সাথে জানালা খুলে দিয়ে মেয়েটার বৃষ্টি ভেজা হাতের ছবি তুলে নিলাম কয়েকটা। বন্ধুরা আবার জানালা লাগিয়ে দিয়েছে। মেয়েটার হাতে চুড়ি, বৃষ্টি ভেজা হাত, ক্যামেরাবন্দি করার সুযোগটাও মিস করিনি। আমি প্রথম কারো অনুমতি ছাড়াই ছবি তুললাম। এরপর বেশ কিছু দূর যাওয়ার পর একটা ছোট রেস্টুরেন্টের সামনে বাস রাখা হয়। বাস থেকে সবাই এক এক করে নামে। আমি প্রতিটা মেয়ের হাতের দিকে তাকাচ্ছি। হঠাৎ ভিড়ের মধ্যে দেখি সেই হাতটি দেখা যাচ্ছে। দৃষ্টি উঁচু করতেই সেই আকাঙ্ক্ষা মিশ্রিত মেয়েটার মুখ দেখতে পেলাম। কি শোভনীয় মুখ, পল্লব ঘেরা এক উন্মাদিত হাসি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস মেয়েটার চুলগুলো এলোমেলো করে দিল। সে তার বান্ধবীর সাথে হাসতে হাসতে কথা বলছিল। হাসি মুখেই মেয়েটা ওর মুখের ওপর থেকে ডান হাত দিয়ে চুলগুলো সরায়, আর সেটাও আমি ক্যামেরাবন্দি করে ফেলি। মেয়েটা চুল কানে গুচ্ছে, মুখে হাসি। ক্যাপচারটা এত আকর্ষণীয়ভাবে হবে কোনোদিন বুঝতেও পারিনি। এরপর মেয়েটা বান্ধবীর সাথে কোনো রকম খাবার খাই। বাস ছাড়তে এখনও 10 মিনিট সময় আছে। মেয়েটাকে দেখলাম বৃষ্টি ভেজা রাস্তায় জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। আমিও আর দেরি করিনি, আড়াল হয়ে সেই হাঁটার ছবিটাও ক্যামেরাবন্দি করে ফেলি। তারপর কক্সবাজারের জন্য রওনা হই। সারাক্ষণ ক্যামেরার মধ্যে মেয়েটার ছবি দেখেছি, আর অজান্তেই মেয়েটার প্রেমে পড়েছি। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, কক্সবাজারে এসে মেয়েটাকে আর ভিড়ের মধ্যে খুঁজে পেলাম না। সারা ট্যুর আমি কেবল মেয়েটাকে খুঁজেছি, কিন্তু পাইনি। 2 দিন পর ফেরার জন্য বাসে উঠেছি। কাকতালীয়ভাবে ওই মেয়েটা বাসে ওঠে, কিন্তু ছবি তোলার আর কোনো সুযোগই পাইনি আমি। এভাবেই সারা রাস্তা জার্নি শেষ হয়। মেয়েটাকে দেখার জন্য নিষ্পিস করতে থাকে আমার মন, কিন্তু সেটা সুযোগও হয়নি। যখন সে বাস থেকে নামে আমি তার পিছু নিয়ে মেয়েটার বাড়ি অবধি আসি। এরপর থেকেই মেয়েটাকে দেখার জন্য প্রতি সপ্তাহে 3 দিন করে বাড়িটার সামনে আসি। চুপ কেন মিস্টার? বলুন, আর কয়টা ছবি আছে আপনার কাছে? আর নাই, আর তুলতে পারিনি। আপনি জানেন না অনুমতি ছাড়া ছবি তোলা অপরাধ?
আর সেটা আপনি আপনার গানের ভিডিওটাতে লিরিক্স হিসেবে ব্যবহার করেছেন। গানটা কার জন্য লেখা? আপনার জন্য। তানিশা হাসলো একটু। সেদিন ইচ্ছে ছিল তানিশাকে ভালোবাসি বলার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তাই বাড়িতে এসে ছবিগুলো আপলোড করে একটা গানও লিখি। তুমি না হয় অবালেতে এসো, আমি বসে আছি তোমার অপেক্ষায়। তুমি না হয় সন্ধ্যা রাতে এসো, দুজনের কথা হবে আইসক্রিম আর ফুচকায়। তুমি এসো শেষ বিকেলে, এসো কোনো এক ঝুম বৃষ্টিতে। আমি তোমার বৃষ্টি ছুঁয়ে হারাবো মায়াবী ওই দৃষ্টিতে। ভালোবাসি হয়নি বলা, আছি অপেক্ষায়। এসো তুমি অবেলায়, বলবো ভালোবাসি খুব তোমায়। তানিশাকে ভেবে লিখে সেটা পোস্ট করেছিলাম, কিন্তু সবটা ও জানে। কেমন যেন লজ্জা পাচ্ছি আমি। একটা জিনিস বুঝলাম না, এই বাড়িতে তানিশা কি একা থাকে? কি জানি। আমি বললাম, সরি, আমি বাসায় যেয়ে সব পিকচার আর গানটাও ডিলিট করে দেব। আর বিশ্বাস করুন, 3টে ফটোই ছিল আমার কাছে। আমি হয়তো ভেবেছিলাম আপনি কখনো এসব জানতেই পারবেন না। বুঝলাম। এবার বলুন, কেন 3 মাস ধরে আপনি আমার বাড়ির সামনে এসে ঘুরঘুর করেন? কি বলবো বুঝতে পারছি না। হয়তো আর দেখাই হবে না মেয়েটার সাথে। তাহলে আর দেরি কিসের? সবটা প্রকাশ করেই চলে যাব। আর আসবো না এখানে। ভাবতে ভাবতে বসা থেকে উঠে দাঁড়ালাম। তানিশাকে বললাম, বাড়িতে চা বানাই। বাড়ির আশেপাশে চায়ের দোকান ভর্তি, সেখানে ভালো মানের চা বানাই। কিন্তু এখানে চা খাওয়ার নাম করে আসাটা হলো আপনাকে এক পলক দেখা, সেটাও লুকিয়ে দেখেছি। প্রথমবার আপনার বৃষ্টির সাথে হাত বাড়িয়ে খেলা করাটা ছিল আমার মনের অনুভূতিগুলোকে তীব্রভাবে আকর্ষণ করা। এক সময় সেই আকর্ষণের মাঝে ডুবে গিয়ে আপনি নামক এক হাত ধরার চেষ্টায় পাড়ে আসার আহ্বান জানিয়েছি। সেই আহ্বানটা ছিল নিতান্তই ভালোবাসার। এজন্য ভনিতা নয়, ভালোবাসি আপনাকে। আপনি গ্রহণ না করলেও কষ্ট পাবো না, তবে আফসোস হবে। নিজেকে বোঝাবো আপনি আমার জন্য না। ভালো থাকবেন। আমি কখনো আর বাড়ির সামনে আসবো না। কথাগুলো বলে চলে আসব। দরজার কাছে আসতেই পিছন থেকে তানিশা বলল, ফেসবুকের মেসেজ রিকোয়েস্ট চেক করেন না কেন? এত ভাব? সেখানে আমার নাম্বার দেওয়া আছে। আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বারটা দিয়ে রেখেছিলাম, কিন্তু কে জানতো আপনি সেটা চেকই করবেন না। আর শুনুন, এখন থেকে বাড়ির সামনে ঘুরঘুর করবেন না। আব্বু আম্মু দুজনেই দেশের বাইরে। আমাকে ডাকবেন, দুজন না হয় রিক্সায় ঘুরবো। আইসক্রিম আর ফুচকাতে না হয় দুজনের আলাপ চলবে। আমি পিছনে তাকালাম। তানিশা মুচকি হাসছে। আমি আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলাম। জলদি বাড়িতে যেতে হবে। তানিশার নাম্বারটা না নেওয়া অবধি কেন জানি না শান্তি পাচ্ছি না। তো যাই হোক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর বুঝতেই পারছেন, ঠান্ডা লাগার জন্য আজকে হয়তো খুব ভালোভাবে আপনাদের সামনে গল্প উপস্থাপন করতে পারলাম না। যাই হোক, তারপরেও গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।